ফিল্ম ফেস্টিভ্যালে আমার শ্বশুর আমার প্রতি তার প্রেম প্রকাশ করেছেন। আমি হতভম্ব হয়ে গেলাম যখন আমার শ্বশুর অমিতবাবু বললেন, শ্বশুরের সাথে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। আমার স্বামী ব্যবসার কাজে বিদেশে। হঠাৎ হলের অন্ধকারে অনুভব করলাম শ্বশুরের হাত আমার হাতে। ফিল্ম শেষে কারে ফিরতে ফিরতে হঠাৎ কারের মাঝে থেমে তিনি বললেন, তোমাকে যখনই দেখি তখনই মনে হয় তুমি আমার জন্য সৃষ্টি হয়েছিলে, কিন্তু আমার ছেলে তোমাকে পেয়ে গেল। কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে পেতে চাই। আমার স্বামী ব্যবসার কাজে বিদেশে গিয়েছিলেন। আমার শ্বশুর অমিতবাবু আমাকে বললেন শহরে একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আমরা যাব নাকি? আমি বেশ উৎসাহিত হয়ে রাজি হলাম। আমার শ্বশুর প্রায়ই আমাকে বন্ধুর মতো ব্যবহার করেন, নতুন বই বা ফিল্মের কথা বলেন। আমরা একটি ফরাসি ফিল্ম দেখতে গিয়েছিলাম। অন্ধকার হলে হঠাৎ অনুভব করলাম অমিতবাবুর হাত আমার হাতের উপর। আমি ভেবেছিলাম ভুল হয়েছে, তিনি আর্মরেস্টে হাত রাখতে গিয়ে আমার হাতে রেখেছেন। আমি হাত সরিয়ে নিলাম। ফিল্ম শেষে আমরা গাড়িতে ফিরছিলাম। হঠাৎ অমিতবাবু গাড়ি একটা নির্জন জায়গায় থামিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে শ্বশুরবাবু? তার উত্তর শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বশুরবাবু, এসব কি বলছেন আপনি? আমি ভয়ে কাঁপতে লাগলাম। আপনি আমার শ্বশুর, আমার বাবার বয়সী। বয়স শুধু একটা সংখ্যা বুমা। অমিতবাবু আমার দিকে ঝুঁকে এলেন। আমি দেখেছি তুমি সুখী নও। আমার ছেলে তোমাকে সময় দেয় না, ভালোবাসা দেয় না। আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি তোমাদের একটি অবিশ্বাস্য ঘটনার কথা বলবো। এমন একটি ঘটনা যার কথা কোনোদিন কারো কাছে বলিনি। আমার অনিন্দ ব্যবসার কাজে প্রায় বিদেশে যায়। গত বছর অক্টোবরে সে সিঙ্গাপুরে গিয়েছিল একটা কনফারেন্সে। আমার শ্বশুর অমিতবাবু আমাকে বললেন, বুমা, শহরে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। তোমার কি যাবার ইচ্ছে আছে? সত্যি বলতে আমি বেশ খুশি হয়েছিলাম। অনিন্দ কখনো আমাকে এসব জায়গায় নিয়ে যায় না। ওর কাছে শুধু ব্যবসা আর টাকা। আমি বললাম, অবশ্যই যাব শ্বশুরবাবু। অমিতবাবু ৭০ বছর বয়সী হলেও খুব প্রাণবন্ত। উনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। সাহিত্য, সিনেমা, সঙ্গীত সবকিছুতে রুচি আছে। আমার শাশুড়ি মারা গেছেন ৫ বছর আগে। তারপর থেকে অমিতবাবু একা থাকেন। মাঝে মাঝে অনিন্দর অনুরোধে আমাদের বাড়িতে এসে থাকেন। বাচ্চাদের সাথে খুব ভাব। আমার সাথেও ভাব ভালো। আমাকে মেয়ের মতো দেখেন। বিকেল ৫টায় অমিতবাবু এসে হাজির। একটা ফরাসি ফিল্ম দেখব বলে ঠিক করলাম আমরা। আমি সাজগোজ করে প্রস্তুত হলাম। একটা সবুজ শাড়ি পরলাম, হালকা মেকআপ করলাম। বাহ, আজকে তো দারুণ লাগছে, অমিতবাবু বললেন আমাকে দেখে। আমি একটু লজ্জা পেয়ে বললাম, ধ্যাৎ, আপনিও না। ফিল্ম হলে পৌঁছে দেখলাম অনেক ভিড়। সবাই সাজগোজ করে এসেছে। আমরা হলে ঢুকে আমাদের সিটে বসলাম। ফিল্মটা শুরু হলো। একটা প্রেমের গল্প, তবে খুব অদ্ভুত। এক মহিলা তার মৃত স্বামীর আত্মাকে দেখতে পায় আর তার সাথে কথা বলে। ফিল্মের মাঝামাঝি আমি হঠাৎ অনুভব করলাম অমিতবাবুর হাত আমার হাতের উপর। আমি ভাবলাম উনি ভুল করে আর্মরেস্টের বদলে আমার হাতে হাত রেখেছেন। আমি চুপি চুপি হাত সরিয়ে নিলাম। ফিল্ম শেষে আমরা গাড়িতে ফিরছিলাম। রাত তখন ৯টা। অমিতবাবু গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ তিনি একটা নির্জন রাস্তায় গাড়ি থামালেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে শ্বশুরবাবু? এখানে গাড়ি থামালেন কেন? অমিতবাবু আমার দিকে তাকালেন। উনার চোখে এমন একটা দৃষ্টি ছিল যা আমি আগে কখনো দেখিনি। উনি বললেন, শ্রাবন্তী, তোমাকে একটা কথা বলতে চাই অনেক দিন ধরে। কি? আমি বললাম, বলুন না গি। তোমাকে যখনই দেখি তখনই মনে হয় তুমি আমার জন্য সৃষ্টি হয়েছিলে, কিন্তু আমার ছেলে তোমাকে পেয়ে গেল। কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে পেতে চাই। শ্বশুরবাবু, এসব কি বলছেন আপনি? আমি ভয়ে কাঁপতে লাগলাম।
আপনি আমার শ্বশুর, আমার বাবার বয়সী। বয়স শুধু একটা সংখ্যা। বুমা, অমিতবাবু আমার দিকে ঝুঁকে এলেন। আমি দেখেছি তুমি সুখী নও। আমার ছেলে তোমাকে সময় দেয় না, ভালোবাসা দেয় না। আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারি। আমি চুপ করে থাকলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। অমিতবাবু আমার হাত ধরলেন। আমি জানি তুমি অবাক হয়েছ। কিন্তু ভেবে দেখো, আমাদের মধ্যে যে সম্পর্ক, তা কি শুধুই পারিবারিক? তুমি কি কখনো লক্ষ্য করনি আমি কিভাবে তোমার দিকে তাকাই? কিভাবে তোমার কথা শুনি? কিভাবে তোমার জন্য অপেক্ষা করি? আমি বললাম, শ্বশুরবাবু, আমি বাড়ি যেতে চাই। না, তুমি ঠিক বুঝতে পারছ না। অমিতবাবু আরও ঝুঁকে এলেন। তখনই আমার ফোন বেজে উঠল। অর্ণব ফোন করেছিল। মা, তোমরা কোথায়? দীপার জ্বর হয়েছে গু। আমরা আসছি বলে ফোন রাখলাম। দীপার জ্বর, আমাদের যেতে হবে গু। অমিতবাবু গাড়ি স্টার্ট দিলেন। উনার চোখে হতাশা। আমরা বাড়িতে ফিরলাম। দীপার জ্বর দেখলাম, ওষুধ দিলাম। অমিতবাবু নিজের ঘরে চলে গেলেন। রাতে ঘুম আসছিল না আমার। এ কেমন পরিস্থিতি? শ্বশুর আমাকে। আমি ভাবতেও পারছিলাম না। সারারাত ছটফট করে কাটালাম। পরের দিন সকালে অমিতবাবু নাস্তা খেতে এলেন। স্বাভাবিকভাবে কথা বললেন, যেন কিছুই হয়নি। আমি অবাক হলাম। দীপা কেমন আছে উনি জিজ্ঞেস করলেন। ভালো। জ্বর কমেছে, আমি সংক্ষেপে উত্তর দিলাম। আচ্ছা বুমা, গতরাতের কথা আসলে আমি অমিতবাবু বলতে শুরু করলেন। আমি বাধা দিয়ে বললাম, আমি বাচ্চাদের স্কুলে পাঠাতে যাচ্ছি। অনিন্দ 3 দিন পর ফিরবে। তার আগে অমিতবাবুকে বাড়ি থেকে যেতে হবে, আমি মনে মনে ঠিক করলাম। বিকেলে অফিস থেকে ফিরে দেখি অমিতবাবু একটা সুটকেস নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে। যাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমার এক বন্ধু অসুস্থ। তার কাছে যাচ্ছি কয়েকদিন থাকতে, উনি বললেন। আমি নিশ্চিন্ত হলাম। শ্রাবন্তী, গতকালের জন্য দুঃখিত। আমি জানি না কি হয়েছিল আমার। একটু বেশি মদ খেয়ে ফেলেছিলাম বোধহয়। তুমি আমার ছেলের বউ, আমার মেয়ের মতো। আমি ওসব কথা বলেছি বলে দুঃখিত। আমি বললাম, কোনো সমস্যা নেই। আমরা সবাই ভুল করি কি। অমিতবাবু চলে গেলেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। কিন্তু গতকালের ঘটনা আমার মন থেকে যাচ্ছিল না। অমিতবাবু কতটা সিরিয়াস ছিলেন? নাকি সত্যিই মদের নেশায় বলেছিলেন সব? 2 দিন পর অনিন্দ ফিরে এলো। আমি তাকে কিছু বলিনি। কি বলবো? সে বিশ্বাস করবে? হয়তো ভাববে আমি অমিতবাবুকে উস্কে দিয়েছি। একদিন রাতে অনিন্দকে দেখলাম অনেক গভীর চিন্তায় ডুবে আছে। কি ভাবছ? আমি জিজ্ঞেস করলাম। কিছু না, বলল সে। পরের দিন দেখলাম অনিন্দ অমিতবাবুর ঘরে ঢুকল। খুব গোপনে ফোনে কথা বলছিল। আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনলাম। বাবা, তোমার ওষুধ খাওয়া হয়েছে? ডাক্তার কি বললেন? ও আচ্ছা, হ্যাঁ, আমি জানি তুমি বাড়ি ফিরতে চাও। বেশ, কালই আসব তোমাকে নিতে। বাড়ি ফিরতে চাও? অমিতবাবু তো বন্ধুর বাড়ি গেছেন। তাহলে কোথায় আছেন তিনি? অনিন্দ আমাকে কিছু বলল না। পরের দিন সকালে অনিন্দ বলল, আমি আজ বাবাকে আনতে যাচ্ছি। কোথায় থেকে? আমি জিজ্ঞেস করলাম। হাসপাতাল থেকে, অনিন্দ বলল। হাসপাতাল থেকে? তিনি তো বন্ধুর বাড়ি গেছেন। না, বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। তার মাথাব্যথা খুব বেড়ে গিয়েছিল। তোমার বাবা আমাকে বলেছিলেন তিনি বন্ধুর বাড়ি যাচ্ছেন। আমি বললাম। বাবা আজকাল বিভ্রান্ত হয়ে যান, অনিন্দ বলল। আমি তোমাকে বলিনি, কিন্তু তার আলঝেইমার্স হচ্ছে। প্রথম স্টেজে আছে এখনো। কখনো কখনো খুব কনফিউজড হয়ে যান উনি। তুমি জানো না পিতাপুত্রের সম্পর্ক কী রকম হয়। আমি তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। আমি অবাক হয়ে গেলাম। আলঝেইমার্স? কবে থেকে? গত বছর থেকে। আমরা জানতাম না। মাঝে মাঝে উনি অদ্ভুত আচরণ করতেন, কিন্তু আমরা ভাবতাম বয়সের কারণে। তারপর কয়েক মাস আগে ডাক্তার বললেন। আমার মাথায় খুলে গেল সব। অমিতবাবুর অদ্ভুত আচরণ, ফিল্ম হলে আমার হাত ধরা, সেই ডিক্লারেশন, সবই আলঝেইমার্সের লক্ষণ। উনি জানতেনই না উনি কি বলছেন। কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি লজ্জা পেয়েছিলাম, অনিন্দ বলল। বাবার এই অবস্থা, আর আমি কিছুই করতে পারছি না। ডাক্তার বলেছেন গতকাল উনার একটা ব্রেইন স্ক্যান করেছেন।
আজ আমরা রিপোর্ট পাব গো। আমার বুক ভেঙে গেল। অমিতবাবু কত সুন্দর একজন মানুষ, এত বিদ্বান, এত ভদ্র। আর এখন অনিন্দ চলে গেল অমিতবাবুকে আনতে। আমি হাউ হাউ করে কাঁদলাম। আমি যে কি ভেবেছিলাম। অমিতবাবু তো অসুস্থ, তিনি জানেন না কি বলছেন। আর আমি ভেবেছিলাম। ধিক আমাকে। সন্ধ্যায় অনিন্দ অমিতবাবুকে নিয়ে ফিরল। অমিতবাবু আমাকে দেখে হাসলেন। তিনি কিছুই মনে নেই বোঝা যাচ্ছিল। বুমা, কেমন আছো? তিনি জিজ্ঞেস করলেন। ভালো আছি, আমি বললাম চোখে জল নিয়ে। পরের দিন অনিন্দ ডাক্তারের সাথে দেখা করতে গেল। ফিরে এসে দেখলাম তার চেহারা বদলে গেছে। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। বাবার মাথায় একটা টিউমার আছে। ক্যান্সার। ফাইনাল স্টেজে গু। আমি হতবাক হয়ে গেলাম। কি? এতদিন ধরে ডাক্তাররা বলেনি? তারা জানত না। বাবার লক্ষণগুলো আলঝেইমার্সের মতোই ছিল। ব্রেইন স্ক্যানে টিউমার ধরা পড়েছে গু। আমি কাঁদতে লাগলাম। এখন কি হবে? ডাক্তার বলেছেন তার আর বেশি দিন নেই, অনিন্দ বলল চোখে জল নিয়ে। 6 মাস হয়তো। আমরা দুজনেই কাঁদতে লাগলাম। অমিতবাবু বাগানে বসেছিলেন, চা খাচ্ছিলেন। দেখে মনে হবে না তার কিছু হয়েছে। উনি জানেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি বলেছি। উনি শুধু হাসলেন ঘু। সেই দিন থেকে আমরা অমিতবাবুকে আমাদের বাড়িতেই রেখে দিলাম। অনিন্দ তার কাছে বেশি সময় দিতে চেষ্টা করত। আমিও। বাচ্চারাও। একদিন অমিতবাবু ফিল্ম ফেস্টিভ্যালের কথা জিজ্ঞেস করলেন। বুমা, আমরা কবে গিয়েছিলাম ফিল্ম ফেস্টিভ্যালে? আমি বললাম 1 মাস আগে শ্বশুরবাবু। আমি কি তোমাকে কিছু অদ্ভুত বলেছিলাম সেদিন? আমি অবাক হলাম। তিনি মনে রেখেছেন? না, এমন কিছু না, আমি বললাম। আমি ভালো করেই মনে আছে, তিনি বললেন। আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি লজ্জা পেয়ে গেলাম। আপনি অসুস্থ ছিলেন গু? না, আমি জানি আমি কি বলেছিলাম। অমিতবাবু হাসলেন। বুমা, আমি তোমাকে ঠাট্টা করছিলাম। দেখতে চেয়েছিলাম তুমি কিভাবে রিয়্যাক্ট করো। ক্যান্সার আমার মাথাকে প্রভাবিত করেছে, ব্যবহারকে নয় গে। আমি কাঁদতে লাগলাম। এতদিন আমি কি ভেবে এসেছি। শ্রাবন্তী, আমার বেশি দিন নেই, অমিতবাবু ধীরে ধীরে বললেন। কিন্তু আমি আমার শেষ দিনগুলো আনন্দে কাটাতে চাই। তোমরা সবাই আছো আমার সাথে, এটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। আমি বললাম, আপনি সুস্থ হয়ে উঠবেন, দেখবেন গু। এই বয়সে আর সুস্থ হব না বুমা। তিনি হাসলেন। কিন্তু আমার একটা শেষ ইচ্ছে আছে গি। কি ইচ্ছে শ্বশুরবাবু? আমি আর একবার সিকিম যেতে চাই। ওখানে আমি আর তোমার শাশুড়ি হানিমুন করতে গিয়েছিলাম। আমি চাই তোমরা সবাই আমার সাথে যাও। আমি অনিন্দকে বললাম। সে রাজি হয়ে গেল। আমরাও চাইছিলাম একটা ফ্যামিলি ট্রিপে যেতে। বিশেষ করে অমিতবাবুর সাথে তার শেষ দিনগুলোতে। সিকিম যাবার সব ব্যবস্থা হয়ে গেল। আমরা 5 জন, অমিতবাবু, অনিন্দ, অর্ণব, দীপা আর আমি, সবাই মিলে সিকিম রওনা দিলাম। প্লেনে বসে অমিতবাবু শাশুড়ির সাথে হানিমুনের গল্প বলছিলেন। অমিতবাবুর চোখে আবার সেই জ্যোতি ফিরে এসেছে। তোমার শাশুড়ি যদি আজ থাকত, অমিতবাবু বললেন অনিন্দকে, সে খুব খুশি হতো। আমাদের পরিবার একসাথে মিলে বেড়াতে যাচ্ছে গি। সিকিমে পৌঁছে আমরা গ্যাংটক শহরে একটা ভালো হোটেলে উঠলাম। শীতকাল হলেও আবহাওয়া মোটামুটি ভালো ছিল। অমিতবাবু উত্তেজিত ছিলেন। প্রথম দিন আমরা হালকা ঘুরলাম। পরের দিন নাথুলা পাস যাবার ঠিক করলাম। দীপা খুব উত্তেজিত ছিল বরফ দেখবে বলে। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। একটা জিপ ভাড়া করলাম। অমিতবাবু সামনের সিটে বসলেন, বাকিরা পেছনে। আমরা পাহাড়ি রাস্তা ধরে উপরে উঠতে লাগলাম। চারিদিকে সবুজ পাহাড়, ঝরনা, মেঘ, সবকিছু মিলিয়ে মনোরম পরিবেশ। 2 ঘন্টা ড্রাইভ করার পর আমরা একটা ছোট্ট দোকানের সামনে গাড়ি থামালাম। চা নাস্তা খাবার জন্য। সবাই নেমে দোকানে গেল। আমি অমিতবাবুকে সাহায্য করে নামাচ্ছিলাম, হঠাৎ দেখলাম উনার চোখ বড় বড় হয়ে গেছে। তিনি দূরে কিছু একটা দেখছেন। শ্বশুরবাবু, কি দেখছেন? আমি জিজ্ঞেস করলাম। ওটা ওটা তো অমিতবাবু কাঁপতে লাগলেন। আমি দেখলাম একজন মহিলা দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। শার্টের কোঠায় হবেন। ঢাকা শাড়ি পরা, চোখে সানগ্লাস। পাশে একটা ছোট্ট মেয়ে, 8-9 বছর বয়স হবে।
অসম্ভব, অসম্ভব। অমিতবাবু বিটবিট করে বলতে লাগলেন। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে। চলুন চা খেতে যাই। আপনি ঠিক আছেন তো? ওটা তো সুপর্ণা। অমিতবাবু আমার হাত চেপে ধরলেন। সুপর্ণা? কে সুপর্ণা? তোমার শাশুড়ি। তোমার শাশুড়ি সুপর্ণা? আমি অবাক হয়ে গেলাম। শ্বশুরবাবু, আপনি কি বলছেন? আমার শাশুড়ি তো 5 বছর আগে মারা গেছেন। আমি জানি না কি হয়েছে, কিন্তু ওটা সুপর্ণা। আমি চিনি তাকে গু। আমি ভয় পেয়ে গেলাম। অমিতবাবুর মাথায় টিউমার আছে। হয়তো সেটা আবার প্রভাব ফেলতে শুরু করেছে। হয়তো তিনি কনফিউজ হয়ে গেছেন। চলুন চা খেয়ে আসি। আমি অমিতবাবুকে সাথে নিয়ে দোকানে গেলাম। যেতে যেতে লক্ষ্য করলাম সেই মহিলাটি আমাদেরকে দেখে চমকে উঠলেন। তারপর দ্রুত সেখান থেকে সরে গেলেন মেয়েটাকে টেনে নিয়ে। দোকানে বসে অমিতবাবু অস্থির হয়ে উঠলেন। আমি বাইরে যাচ্ছি বললেন উনি। কোথায় যাবেন? অনিন্দ জিজ্ঞেস করল। আমি সেই মহিলাটাকে খুঁজব। অমিতবাবু উঠে দাঁড়ালেন। কোন মহিলা? অনিন্দ অবাক হয়ে জিজ্ঞেস করল। অমিতবাবু কিছু না বলে বাইরে চলে গেলেন। আমি অনিন্দকে জানালাম অমিতবাবু কি বলেছেন। অনিন্দ দুঃখিত হয়ে বলল, বাবার মাথায় টিউমার আছে। উনি হয়তো কনফিউজ হয়ে গেছেন গু। আমরা দ্রুত চা শেষ করে বাইরে গেলাম। অমিতবাবুকে খুঁজতে লাগলাম। দেখলাম তিনি সামনের রাস্তা ধরে হাঁটছেন। আমরা তার পেছনে গেলাম। একটা ছোট্ট বাড়ির সামনে অমিতবাবু থামলেন। সেখানে সেই মহিলাটি দাঁড়িয়ে আছেন, আর তার পাশে সেই মেয়েটি। সুপর্ণা! অমিতবাবু চিৎকার করে ডাকলেন। মহিলাটি ঘুরে তাকালেন। তারপর দ্রুত ঘরের ভেতরে চলে গেলেন। আমার কথা ঠিক, বৌমা, অমিতবাবু আমাকে বললেন। ওটা তোমার শাশুড়ি। ও জীবিত। আমরা ভয় পেয়ে গেলাম। অমিতবাবুর অবস্থা দেখে মনে হলো তার হয়তো হার্ট অ্যাটাক হবে। শ্বশুরবাবু, চলুন হোটেলে ফিরে যাই, আমি বললাম। আপনি ভুল দেখছেন। ডাক্তার বলেছেন আপনার টিউমারের কারণে এরকম হতে পারে গি। না, আমি ভুল দেখছি না, অমিতবাবু জোর দিয়ে বললেন। আমি সুপর্ণাকে চিনি। আমি তার স্বামী গু। আমরা অমিতবাবুকে জোর করে ফিরিয়ে আনলাম। তিনি সারাদিন ধরে অস্থির হয়ে রইলেন। আমরা নাথুলা পাস যাওয়ার প্ল্যান বাতিল করলাম। রাতে ডিনারের সময় অমিতবাবু খেলেন না। আমরা সবাই চিন্তিত হয়ে গেলাম। পরের দিন সকালে উঠে দেখি অমিতবাবু নেই। উনার ঘর খালি। বিছানা অগোছালো, মানে রাতে শুয়েছিলেন। কিন্তু এখন কোথায় তিনি? আমরা খুঁজতে লাগলাম। হোটেলের কর্মচারীরা বলল সকাল 6টায় তাকে হোটেল থেকে বেরিয়ে যেতে দেখেছে। কোথায় যেতে পারেন তিনি? আমি আর অনিন্দ সিদ্ধান্ত নিলাম যে আমরা সেই বাড়িতে যাব যেখানে গতকাল সেই মহিলাটিকে দেখেছিলাম। বাড়িটা খুঁজে পেতে বেশ সময় লাগল। কিন্তু আমরা শেষে খুঁজে পেলাম। একটা ছোট্ট বাড়ি, লাল রঙের ছাদ, সামনে ছোট্ট বাগান। দরজায় নক করলাম। কেউ খুলল না। আবার নক করলাম। তখন একজন ভদ্রলোক দরজা খুললেন। 40-এর কোঠায় হবেন। আপনারা কে? তিনি জিজ্ঞেস করলেন। আমরা অমিত দাসের পরিবার, অনিন্দ বলল। আমার বাবা এখানে এসেছেন কি? অমিত? না, এখানে কেউ আসেনি। আপনারা কারো সন্ধান করছেন? আমার বাবা বয়স্ক। তার মাথায় টিউমার আছে। তিনি এদিকে এসেছেন গু। আমি দুঃখিত, কিন্তু আমি কাউকে দেখিনি গিয়ে। আচ্ছা, এখানে একজন মহিলা থাকেন, নাম সুপর্ণা। আর একটা ছোট্ট মেয়ে গি। আমি জিজ্ঞেস করলাম। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকলেন। আপনারা কে? কেন খুঁজছেন তাদের? আমাদের পারিবারিক ব্যাপার, অনিন্দ বলল। তারা আমাদের আত্মীয় গু। ভদ্রলোক আরও গম্ভীর হয়ে গেলেন। এখানে ওই নামে কেউ থাকে না। আপনারা ভুল ঠিকানায় এসেছেন গু। তখনই আমরা একটা শিশুর কণ্ঠস্বর শুনলাম ভেতর থেকে। বাবা, দাদু এসেছেন? ভদ্রলোক একটু ঘাবড়ে গেলেন। উষ্মা, ভেতরে যাও, তিনি চিৎকার করে বললেন। আমরা বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই। আমরা শুধু আমার শ্বশুরকে খুঁজছি, আমি বললাম। আমি বললাম তো এখানে কেউ আসেনি, ভদ্রলোক বললেন। এবার দয়া করে চলে যান। তিনি দরজা বন্ধ করতে যাচ্ছিলেন, তখনই দেখলাম কাল যে মহিলাকে দেখেছিলাম তিনি পেছনে দাঁড়িয়ে আছেন। আমাদের চোখাচোখি হল। শাশুড়িমা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম।
মহিলাটি কিছু বললেন না, কিন্তু তার চোখে আমি ভয় দেখতে পেলাম। অনিন্দ তার দিকে তাকিয়ে বলল, মা। ভদ্রলোক আমাদের ধাক্কা দিয়ে বাইরে বের করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন। আমরা দরজায় আঘাত করে চেঁচাতে লাগলাম, কিন্তু কেউ খুলল না। আমরা থানায় গিয়ে অমিতবাবুর খোঁজ দিলাম। পুলিশ অফিসাররা বলল তারা খোঁজ করবে। হোটেলে ফিরে আমরা কি করব বুঝতে পারছিলাম না। আমার শাশুড়ি যদি সত্যিই বেঁচে থাকেন, তাহলে এতদিন তিনি কোথায় ছিলেন? কেন তিনি ফিরে আসেননি? পরের দিন সকালে পুলিশ ফোন করল। তারা অমিতবাবুকে খুঁজে পেয়েছে, তিনি সেই বাড়িতেই আছেন। আমরা দ্রুত সেখানে গেলাম। বাড়িতে পৌঁছে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। অমিতবাবু সোফায় বসে আছেন, পাশে সেই মহিলা। দুজনেই কাঁদছেন। বাবা, অনিন্দ ডাকল। এই মহিলা কে, মিস্টার দাস? একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন। আমার স্ত্রী, অমিতবাবু বললেন। সুপর্ণা দাস, যাকে 5 বছর আগে মৃত বলে জানানো হয়েছিল। সবাই অবাক হয়ে এই মহিলার দিকে তাকালাম। তিনি আমার শাশুড়ি? হ্যাঁ, আমি সুপর্ণা দাস, মহিলাটি বললেন, চোখ মুছে। আমি মরিনি। আমি ছদ্মবেশে লুকিয়েছিলাম। অনিন্দ অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে রইল। এসব কি হচ্ছে, মা? তুমি বেঁচে আছো? কিন্তু আমরা তোমাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম। সেখানে কে ছিল তাহলে? কেউ না, সুপর্ণা বললেন। শবদেহ ছিল না। আমি পালিয়ে এসেছিলাম। কেন? অনিন্দ জিজ্ঞেস করল। সুপর্ণা একটু চুপ করে থেকে বললেন, আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? সুপর্ণা সেই ভদ্রলোকের দিকে তাকালেন, যিনি গতকাল আমাদের সাথে কথা বলেছিলেন। ইনি সুব্রত বোস, আমার দাদার ছেলে, আমার ভাইপো। তারপর সুপর্ণা আমাদের বললেন যে অমিতবাবু আর তার বিয়ের আগে তিনি সুব্রতকে ভালোবাসতেন। কিন্তু তাদের পরিবার রাজি হয়নি বিয়েতে। তখন তাকে জোর করে অমিতবাবুর সাথে বিয়ে দেওয়া হয়। সুপর্ণা অমিতবাবুকে ভালোবাসতেন, কিন্তু সেই পুরনো প্রেম ভুলতে পারেননি। বছর 5 আগে সুব্রতা ফিরে এসেছিলেন তার জীবনে। তিনি বিধবা ছিলেন। সুপর্ণা তাকে নিয়ে পালিয়ে এসেছিলেন সিকিমে। একটা ছোট্ট মেয়ে দত্তক নিয়েছিলেন। কিন্তু মা, তুমি আমাদের বলতে পারতে, অনিন্দ বলল। আমরা সবাই কত কষ্ট পেয়েছি। আমি ভয় পেয়েছিলাম তোমার বাবা আমাকে ক্ষমা করবেন না, সুপর্ণা বললেন। আমি একজন বিবাহিত মহিলা, আমি পরিবার ছেড়ে পালালাম। আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত ছিলাম, অমিতবাবু বললেন। কিন্তু তুমি আমাকে সুযোগ দিলে না। পুলিশ আমাদের বলল এটা একটা পারিবারিক ব্যাপার। তারা চলে গেল। আমরা সবাই মিলে কথা বললাম, কাঁদলাম, হাসলাম। অনিন্দ তার নতুন বোনের সাথে পরিচিত হল, উষ্মা। আমি আমার শাশুড়িকে আবার ফিরে পেলাম। অমিতবাবু বললেন, সুপর্ণা, আমি বেশিদিন বাঁচব না। আমার মাথায় ক্যান্সার। কিন্তু আমি আমার শেষ দিনগুলো তোমার সাথে কাটাতে চাই। যদি তুমি আবার আমার সাথে থাকতে রাজি হওই। সুপর্ণা কাঁদতে কাঁদতে বললেন, আমি যাব। তুমি আমাকে ক্ষমা করো বা না করো, আমি যাব। সুব্রতা বললেন, আমি চাই যে সুপর্ণা খুশি থাকুক। আমি আর তাকে আটকাব না। আমরা সবাই কলকাতা ফিরে গেলাম। সুপর্ণা, অমিতবাবু, অনিন্দ, আমি, অর্ণব, দীপা আর ছোট্ট উষ্মা, সবাই মিলে একটা বড় পরিবার। অমিতবাবুর অসুখ ছিল ঠিকই, কিন্তু তিনি আরও 2 বছর বেঁচে ছিলেন। 2 বছর তিনি এই নতুন পুনর্মিলিত পরিবারের সাথে কাটিয়েছিলেন। যখন তিনি চলে গেলেন, তিনি যেন ঘুমিয়ে পড়লেন, সুপর্ণার হাত ধরে। শান্তিতে, ভালোবাসায়। আজ 5 বছর পরে আমাদের পরিবার এখনও একসাথে আছে। উষ্মা বড় হয়েছে, অর্ণব বিয়ে করেছে, দীপা কলেজে পড়ে। সুপর্ণা আমাদের সাথেই থাকেন। সুব্রতা মাঝে মাঝে আসেন, আমাদের সাথে সময় কাটান। অদ্ভুত এই জীবন। এক রহস্যময় ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে পরিণত হল, শেষে ফিরে এলো ভালোবাসার বন্ধনে। এই গল্প আমি কাউকে বলিনি আগে। আজ তোমাদের বললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার গল্প। ধন্যবাদ শোনার জন্য।